নমস্কার, আমি অভিষেক সেনগুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজকে রয়েছি এমন এক প্রার্থীর সঙ্গে যিনি গত 6 মাসে নানান কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বেশ আলোড়ন ফেলেছেন। আরও ভালো করে বলতে গেলে যদি শ্রীরামপুরে পা রাখার পর থেকে তাকে কার্যত ছোঁয়া যাচ্ছে না, এতটাই তিনি গভীরে ঢুকেছেন, এতটাই তিনি মানুষের কাছে গিয়ে পৌঁছানোর চেষ্টা করেছেন, যাকে বলা হচ্ছে মীনাক্ষীর পরবর্তী এক অগ্নিকন্যা। সিপিএমে জন্ম নিয়েছেন নবনীতা চক্রবর্তী, সিপিএম থেকে জানিয়েছেন। নবনীতা, তোমাকে প্রথমে যে প্রশ্নটা দিয়ে যে বিষয়টা দিয়ে আমি ঢুকেছি সেটাই আমি তোমাকে বলতে চাইছি, তোমাকে এরকম মীনাক্ষীর ছায়া হিসেবে কে কে দেখতে চাইছে, আর কারা কারা বলছে? দেখো, এটা তো শুধু মীনাক্ষীদের ছায়া বলে নয়, আমাদের পার্টিতে সবাই আমরা হচ্ছে মুখ। আমাদের পার্টির কর্মী লেভেলেও যারা কাজ করে, যারা বুথেও কাজ করে, তাদের সব থেকে নেতা, টপ টু বটন নেতা সেলিমদা থেকে শুরু করে আমাদের এম এ বেবি সবাই হচ্ছে আমরা কর্মী হিসাবেই কাজ করি। সেইভাবেই লড়াইয়ের ময়দান থেকে আমরা কর্মী হিসাবে কাজ করে উঠেই এই লড়াই আমরা লড়ি এবং সিপিআইএম পার্টিতে আমাদের বামপন্থী আন্দোলনের সাথে আমরা যুক্ত হই এবং প্রতিদিনের মানুষের রুটি রুজি রোজগারের যে লড়াই আন্দোলন, সেই লড়াই আন্দোলন থেকেই আমরা উঠে আসি। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষই আমাদের চাইছে, মানে এটা তো কোনো ব্যক্তি কারোর বিষয় নয়, আমাদের পার্টি, সেই পার্টি হচ্ছে সেই পার্টির যে মতাদর্শ, সেই মতাদর্শের ওপর ভিত্তি করেই সকল মানুষই আমাদের চাইছে। এখানে হয়তো আমি মুখ হিসাবে পার্টি আমাকে এই দায়িত্ব দিয়েছে, কিন্তু এই লড়াইটা আমাদের সবাইকার। মানে আমরা এই লড়াইতে 2026-এ বিধানসভায় কথা বলতে গেলে আপামর বামপন্থী পার্টি বিধানসভায় যাবে, বিধানসভায় কথা বলতে যাবে। সব মানুষই আমাদের সেইভাবেই দেখছে, সেইভাবেই চাইছে। বামপন্থীকে মানুষ চাইছে। এই সময় যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বামপন্থার পুনর্জাগরণটা খুব জরুরি। বামপন্থা পুনর্জাগরিত না হলে সাধারণ মানুষ তারা মরে যাবে, গোটা পশ্চিমবাংলার মানুষ সেই মানুষ মরে যাবে। সাধারণ সব মানুষই চাইছে। কিন্তু তাহলেও বেসিক্যালি হুগলির 3 কন্যা বলা হচ্ছে। একদিকে ধরো মীনাক্ষী হয়তো হুগলির অরিজিন নয়, বর্ধমান থেকে উঠে আসা, কিন্তু তোমার পাশের কেন্দ্রে দাঁড়িয়েছেন উত্তরপাড়া। আবার উত্তরপাড়ারই আর এক মেয়ে দীপশিতা, তিনি দাঁড়িয়েছেন দমদম উত্তর থেকে, এবং দীপশিতার সঙ্গে তোমার কানেকশন আমরা মোটামুটি জানি। তুমি তো 2021 সালে দীপশিতা যখন বালি থেকে ভোটে দাঁড়ায়, তুমি তো তার এজেন্ট হিসেবে কাজ করেছো। ফলে ওই সময় থেকেই কি তুমি হোমওয়ার্ক করা, নির্বাচনে নামার সেই কাজটা কি ওই সময় থেকে শুরু হয়ে গেছিল? দেখো, এটার তো হোমওয়ার্ক ওই রাজনীতিতে নেমে বা সেই একদম নির্বাচনের লড়াই লড়ার জন্য এরকম করি না। এটা হোমওয়ার্কের কোনো বিষয় নয়। আমাদের সবাই একদম নিচু স্তর থেকে, দীপশিতা যার কথা বললে, সেও ছাত্র রাজনীতি করে উঠে আসা, আমিও ছাত্র রাজনীতি করেই উঠে আসা। অবশ্যই আমি মফস্বলের কলেজে পড়েছি, আমি শ্রীরামপুর কলেজে পড়েছি, তারপরে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে এম এ করেছি, সেখানে আমার পেরিফেরি। দীপশিতা জেএনইউতে পড়তে গেছে। তো স্বাভাবিকভাবেই লড়াইটা আমাদের সেই রকমভাবেই, মানে এটা কোনো হোমওয়ার্ক বা কিছুর বিষয় না। ওদের সাথে থেকে আমি হয়তো এর আগের নির্বাচনে একসাথে সব সাধারণ কর্মীদের মতন লড়াই আন্দোলনে ছিলাম। সেখানে দীপশিতা আমাদের কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে মুখ ছিল, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। তো স্বাভাবিকভাবেই আমরা, এটা হোমওয়ার্কের তো বিষয় নয়, আমরা ছোট থেকেই যেভাবে রাজনীতি করে বড় হয়ে উঠি, এসএফআই করেছি, এখন এসএফআই ছেড়ে আমি ডিওয়াইএফআই করছি। তো স্বাভাবিকভাবে এসএফআই ডিওয়াইএফআই এর মধ্যে দিয়ে, শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে, মহিলা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের নতুন নতুন নেতৃত্ব তৈরি হয়, নতুন নতুন মুখ তৈরি হয়। সেই নতুন নতুন মুখকে সামনে রেখে সিপিআইএম লড়ছে। তুমি প্রায় দিন 15 হলো শ্রীরামপুরে খুব জমিয়ে প্রচার করছো। মানে তোমার প্রচুর ছবি দেখে যেখানে তুমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছো। এই 15 দিনের অভিজ্ঞতা কি? শ্রীরামপুর কি চাইছেন তোমার কাছে? দেখো, গোটা শ্রীরামপুর বিধানসভা যদি বলি, শ্রীরামপুর বিধানসভায় বিভিন্ন জায়গায় গেছি, মানুষের ভালোবাসা তো অবশ্যই পেয়েছি। মানুষ নানান ক্ষোভ বিক্ষোভের কথা আমাদের কাছে উগড়ে দিচ্ছেন। মানুষ বলছে যে সাধারণ যে তাদের প্রতিদিনের দাবি দেওয়া এবং যে রাস্তাঘাট, যে এলাকাটায় থাকেন সেই এলাকার রাস্তাঘাট তৈরি হয়নি, এমনকি তারা ক্ষোভও উগড়ে দিচ্ছে। আপনারা এরকমভাবে ভোট চাইতে আসছেন, যারা ভোট নিয়ে চলে গেছে তারা রাস্তাঘাটটা ঠিক করবে বলে তখন প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু রাস্তাঘাট তো ঠিক হলো না। আমার ছেলে মেয়েটা যে 10 কিলোমিটার দূরে একটা কলেজে পড়তে যাবে, একটা সাইকেল নিয়ে যাবে, সেই পরিস্থিতি নেই। তুমি বুঝতে পারবে আমার যে প্রচারগুলো হয়েছে সেখানে সেই বিস্তীর্ণ এলাকা, সেখানে শ্রীরামপুর পৌরসভা, রিষড়া মিউনিসিপ্যালিটি যুক্ত আছে, এরকম অনেক
অনেক অনেক ওয়ার্ড আমি দেখিয়ে দিতে পারবো, শুধু ওয়ার্ড নয়, পঞ্চায়েত যে এলাকাগুলো, একটা বিরাট বড় নর্দমা, সেই নর্দমা দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না, অল্প বৃষ্টিতে জল উঠে যায়, সেই জন্য তাদের আলাদা করে বাড়ি ঠিক করে সারাই করতে হয়েছে, উঁচু করতে হয়েছে, যাতে সেই জল না জমে বাড়ির ভেতরে আসতে পারে। মশা, এই মশার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের শ্রীরামপুরের বুকে বিভিন্ন ওয়ার্ড আছে, মাহেশের বুকে বর্ষাকাল হলেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে এবং সেখানে বিভিন্ন রকম মানুষের স্থানীয় সমস্যা তারা জানিয়েছেন। এলাকার যারা পৌর সদস্যরা আছেন তাদেরকে জানিয়েছেন, দীর্ঘদিন পৌরসভায় গিয়ে বলেছে আমরাও বামপন্থীরা লড়াই আন্দোলন করেছি, আমাদের লড়াই আন্দোলনের যদি ফসল বলো, তারপরে লড়াই আন্দোলন করার পর পৌরসভায় ডেপুটেশন দেওয়ার পর এলাকায় ব্লিচিং ছড়ানো হয়েছে, মশার তেল ছড়ানো হয়েছে, কিন্তু এই ক্ষোভ বিক্ষোভ তো আমি আগে দেখিনি। মানে আমি তো শ্রীরামপুরে ছোট থেকে বড় হয়ে উঠেছি, আমার যে ছোট সময় ছিল সেই সময়ে আমি বামপন্থী রাজনীতি দেখেছি, বামপন্থী ঘরানা দেখেছি, আমার ওয়ার্ড বামপন্থীদের ছিল সেই ওয়ার্ডেও দেখেছি। এরকম তো সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দেয়নি। সাধারণ মানুষের নিত্য যে প্রয়োজনীয় যে ক্ষোভ এবং নিত্য তাদের যেগুলো দরকার সেইগুলো কোথাও গিয়ে পূরণ হয়নি। আমার শ্রীরামপুর শহর একটা হেরিটেজ শহর, এখানে যেমন শ্রীরামপুর কলেজ আছে, আমরা ছোট থেকে মাহেশের হ্রদ দেখে বড় হয়েছি, এবং এই যে শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত যে জুট মিলগুলো রয়েছে সেই জুট মিলগুলো তুমিও জানো, আমরা সবাই জানি, সাধারণ মানুষও জানেন যে সেই সময় গড়ে ওঠা 1855 সালে হুগলি জেলার প্রথম এবং দ্বিতীয় পাটকল, সেই পাটকলগুলো ধুঁকছে। সাধারণ শ্রমিক মহল্লাতেও বলেছে এই ক্ষোভ, যে শ্রমিকদের যখন কাজ চলে যাচ্ছে 17ই ফেব্রুয়ারি 7ই ফেব্রুয়ারি থেকে মিলগুলো বন্ধ, মানে এটা 17ই ফেব্রুয়ারি তোমাকে বললাম সাময়িককালে, এর আগেও বহুবার মিল বন্ধ হয়েছে, কিন্তু তাদের সাথে যে কথা বলা, তাদের যে কথা শোনা, এটা কোনো রকমভাবে মনে হয়নি। শ্রমকোড বাতিলের দাবিতে আমরা যখন লড়াই আন্দোলন করেছি, এটা তো মূলত বিজেপির বিরুদ্ধে লড়াই আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম, ধর্মঘট ডেকেছিলাম, তো সেটা তুমি যদি দেখো তৃণমূল সেটাকে বন্ধ করতে চলে এলো, কিন্তু তৃণমূলের একজনেরও মনে হয়নি যে শ্রমিকের দুর্দশাগুলো শোনা উচিত। আমরা সিআইটিউ সেই সময় নেমে ধর্মঘট করেছিলাম। এইভাবে সাধারণ মানুষ তাদের ক্ষোভটা উগড়ে দিচ্ছে। কর্মসংস্থান নেই, বাড়ির এমটেক বিটেক পিএইচডি করা ছেলে সামনে একটা জেরক্সের দোকান নিয়ে বসেছে, বাড়িতে এমএ পিএইচডি পাশ করা একটা মেয়ে, তার হয়তো কোনো রকমভাবে যে চাকরিটা পাওয়ার কথা ছিল সেই চাকরি হয়নি, এসএসসি হচ্ছে না, সরকারি সমস্ত চাকরির পদ বন্ধ হয়ে গেছে, এবং সাধারণ ছেলেমেয়েরা যে খেয়ে পড়ে বাঁচবে, মানে আমি দেখো, আমিও তো একটা সেই জেনারেশনেরই মেয়ে, আমি হয়তো রাজনীতির পথ বেছে নিয়েছি, সেই জেনারেশনের সমস্ত ছেলেমেয়েরা তারা এই কথা বলছে যে বেকার, মানে এখন হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় থাকতে গেলে এটা আমাদের ডিগ্রি, শিক্ষিত বেকার, মানে শিক্ষিত যে হয়েছি এটা এমএ পিএইচডি বিএড এমএড এর সার্টিফিকেট ঘরের মধ্যে বস্তাবন্দি করে পড়ে রয়েছে, তার যে সঠিকভাবে কাজ পাওয়ার জায়গা সেটা তারা কোনোভাবে পাচ্ছে না। কর্মসংস্থান হবে না কেন? পৌরসভাগুলো একটা কাজ হতে পারে না? কন্ট্রাকচুয়াল রয়েছে, তাদের স্থায়ী করা যাচ্ছে না। আপামোর সাধারণ মানুষ তাদের প্রতিদিনের যে যন্ত্রণার কথা, সেই যন্ত্রণার কথা তারা প্রতিনিয়ত তুলে ধরেছে। শ্রীরামপুরের যদি রাজনৈতিক এই মুহূর্তে যদি তোমার অপোনেন্টদের দেখি, তৃণমূলের তন্ময় ঘোষ, বিজেপির ভাস্কর ভট্টাচার্য, কংগ্রেসের দাঁড়িয়েছেন শুভঙ্কর সরকার, এই 3 হেভিওয়েট রাজনীতিকের বিরুদ্ধে তুমি ঠিক কোন জায়গায় অবস্থান করছো? মানে আমি এরকম বলতে চাইছি না যে তুমি অ্যাডভান্টেজ আছো কি ডিসঅ্যাডভান্টেজ তা বলতে চাইছি না, মানুষ কীভাবে গ্রহণ করছে, মানে আমি বলতে চাইছি যে মানে তারা কি তোমায় এই আশ্বাস দিচ্ছেন যে তোমার পাশে থাকবেন তারা? দেখো, প্রথমেই একটা কথা বলি, তুমি যেটা বললে হেভিওয়েট, একটা কথা বলছি, আমিও একটা রাজনৈতিক দলের হয়ে লড়ছি, রাজনীতির ময়দানে কেউ হেভিওয়েট না। আচ্ছা, হেভিওয়েট হলো একমাত্র মানুষ। আচ্ছা, এই মানুষ হচ্ছে এমনই হেভিওয়েট, মানুষ চাইলে কিন্তু সমস্ত কিছু করতে পারে। এর জন্য মানে এই বিষয়টাকে সামনে রেখে আমি আমাদের নেতা কমরেড জ্যোতি বসু তার কথা বলি, মানুষ একমাত্র মানুষই ইতিহাস রচনা করে। জ্যোতি বোস বলেছিলেন মানুষ ইতিহাস রচনা করবে, এবং লড়াইয়ের ময়দানে এই হেভিওয়েট মানুষদের নিয়েই আমাদের এই লড়াই আন্দোলন চলছে। সাধারণ মানুষ তারা বলছে একটা দমবন্ধ করা পরিবেশ, এই দমবন্ধ করা পরিবেশ থেকে বাঁচতে চাইতে একমাত্র সিপিআইএম বামপন্থীরা একমাত্র ভরসা। এটা কেন বলছে আমি সেটাও তোমাকে পরিষ্কার করে বলে দিই। গত 34 বছর দেখেছে, সেই 34 বছরের সময় যা যা মানুষ পেয়ে গেছিলো, এই 34 বছরটাই মানুষের কাছে ভালো ছিল।
অবশ্যই সেই 34 বছরটাকে তারপরে আমাদের যে পালাবদল মানুষ হয়তো কিছু ভেবেছিল তাই আনতে চেয়েছিল, কিন্তু এটা যখন দেখছে আরও বেশি বেশি করে মানুষ আরও অন্যরকমভাবে জাতাকলে পড়ছে, মানুষ আরও বেশি করে দমবন্ধ করা পরিবেশ তৈরি হচ্ছে চারিদিকে, তখন মানুষ কিন্তু এটা বলছে হ্যাঁ বামপন্থীরাই ভালো ছিল। এবং 2021 সালের পর, এই 11 সালের পর থেকে তোমরা যদি দেখো বিধানসভায় আমরা শূন্য হয়ে গেলাম। তারপর থেকে কিন্তু 2011 পর থেকে এক মুহূর্তের জন্য আমরা কিন্তু কোনো রকম জমি ছেড়ে দিইনি। সাধারণ মানুষের লড়াই আন্দোলন নিয়ে রাস্তায় ছিলাম, পরের দিন থেকেই সেটা মেনে নিয়ে। তো প্রতিদিনের এই রুটি রুজি রোজগারের যে লড়াই, প্রতিদিনের রুটি রুজি রোজগারের যে মানুষের কথা, সেই কথা কিন্তু আমরাই প্রতিনিয়ত তুলে ধরেছি। সাধারণ মানুষ বলছে তো যে হ্যাঁ আমার যখন SIR এর নামটা বাদ পড়েছিল, তোমাদের পার্টি অফিসগুলো রাত্রির 11টা 12টায় যখন গেছি আমাদের সেই ফর্ম ফিল আপ করে দেওয়ার কাজ হয়েছে। যখন মানুষ গ্যাস পাচ্ছে না, গ্যাসের এরকম অবস্থা, এই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে গিয়েও বিভিন্ন রকমভাবে তাদের যাতে নাম লিখিয়ে দেওয়া যায়, অন্য রকমভাবে যাতে গ্যাস পাইয়ে দেওয়া যায়, বিভিন্ন যে আমাদের গ্যাসের সেন্টারগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, সেখানেও যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেইটার জন্য কিন্তু আমাদের বামপন্থীরা তাদের পাশে রয়েছে। তাদের জন্য কি কোনো রকম স্বার্থসিদ্ধি? একদমই নয়, মানুষের পাশে থেকেই আমরা সবসময় থাকি, এটা মানুষ বুঝছে। তাই স্বাভাবিকভাবেই মানুষ বলছে হ্যাঁ বামপন্থীরা ফিরে আসুক, আমরা যেটা দেখেছিলাম সেটা সময় ভালো ছিল। এইভাবেই মানুষ আস্থা রাখছে। হেভিওয়েট মানুষ যদি আমাদের পাশে থাকে, হেভিওয়েট মানুষকে নিয়েই আমরা 2024 বিধানসভায় যাব। নবনীতা, তোমার হিস্ট্রি ঘাটতে গিয়ে মাঝখানে একটা স্টোরিও করেছিলাম আমরা, তুমি বেঙ্গল পলিটিক্স আমাকে আমি দেখিয়েছি যে তুমি একটা লাইব্রেরি তৈরি করেছো, বিভিন্ন মানুষের কাছ থেকে বই চেয়ে নিজে কিনে, মানে তোমার বাবা তৈরি করেছেন বেসিক্যালি। হ্যাঁ, তো সেটা নিশ্চিতভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো তোমারই কাঁধে। এই বই, এই লাইব্রেরি তৈরি করার প্ল্যানটা এলো কেন, ভাবনাটা এলো কেন? মানে এটা কি বামপন্থী ঘরানারই একটা সূত্র বলা যায়? দেখো, আমার বাবা যে সময় এই লাইব্রেরিটা তৈরি করেছে সেই সময় একটা অন্যরকম পরিস্থিতি ছিল। প্রথমে ঘর পাওয়া যায়নি, একটা ছোট ঘরের মধ্যে ছিল। তারপরে আমার বাবা তো শুধু নয়, সেই সময় যারা করেছিলেন আরও অনেকে ছিলেন তার সাথে, সেই সময় নেতাজি পাঠাগার তৈরি হয়েছিল। এটার সাথে এখন আমি যদি বলো ওতপ্রোতভাবে যুক্ত নই, আমি আছি, কিন্তু সেইখানে মানুষ যাতে পড়তে পারে। মানে দেখো, একটা আমরা লাইব্রেরি মানে কি জানি, উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরি রয়েছে, আমাদের শ্রীরামপুরের সাধনা পাঠাগার রয়েছে, এগুলো আছে, কিন্তু একটা মফস্বলের মধ্যে একটা ছোট জায়গাতেও সেইরকম একটা পাঠাগার তৈরি করা যায়, এই কনসেপ্ট অবভিয়াসলি আমার বাবা তো বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন, আমাদের মতন সক্রিয় কর্মী হয়তো ছিলেন না, সেখান থেকেই তার ভাবধারণা এসেছিল। এবং বহু মানুষ যাতে সেইখান থেকে গিয়েও তাকে যেন দূরবর্তী কোনো জায়গায় যেতে না হয়, সেখান থেকে গিয়েও তিনি যাতে সব সাধারণ মানুষেরা পড়াশুনো করতে পারে বা সাধারণ মানুষেরা সেই বই নিয়ে তাদের অবসর সময় কাটাতে পারে, সেই লাইব্রেরি চলছে। এখন আমার যদি সময় দেওয়া বলে, সেই সময় আমি সেইভাবে দিতে পারি না, রাজনীতির সাথে যুক্ত। এইভাবে আমাদের বিভিন্ন রকমভাবে বুক ব্যাংকও আমরা তৈরি করতে চেয়েছি এই শ্রীরামপুরের বুকে দাঁড়িয়ে, শ্রীরামপুর বিধানসভার অভ্যন্তরে। SFI ছাত্র সংগঠন তারা বিভিন্ন জায়গায় বুক ব্যাংক তৈরি করেছে, কারণ আমরা মনে করি পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্র সমাজ, তাদের জন্য এইগুলো দরকার। এগুলো দরকার এই জন্যই, পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্র সমাজ এখন বর্তমান সময়কালে দাঁড়িয়ে স্কুলের মধ্যে শিক্ষক নেই, আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট টিউটারের উপর নির্ভর করতে হচ্ছে। তাদের কেন করতে হবে? এই 2011 সালের পর তো আমাদের দেখালো যে শিক্ষাকে কিভাবে বেছে দিতে হয়, শিক্ষার গেরুয়াকরণ কিভাবে করতে হয়, এবং প্রতিদিন ড্রপ আউট তার জন্য বাড়ছে স্কুলগুলো। সেই ড্রপ আউটের মধ্যে দাঁড়িয়েও, মানে এটা তো কোনো কথা বলা বা ফলাও করে বলার জায়গা নয়, ড্রপ আউটে এমন ছেলেমেয়ে অনেক পড়াশুনো থেকে পিছু হেঁটেছে, ড্রপ আউটে হারিয়ে গেছে ছেলেমেয়েরা, তাদেরকেও আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছি SFI গতভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিটা ছেলে মেয়ে যাতে পড়াশুনোর সুযোগ পায়, কারণ আমরা যে ছাত্র যুব লড়াই আন্দোলন করে উঠে এসেছি তার মূল কথাই হলো আগে, মানে শিক্ষা, সবার হাতে শিক্ষা, সবার হাতে কাজ। এই সবার হাতে শিক্ষাটাই যদি না থাকে, মানে আমি একটা যার বাবা মার বিশাল পয়সা রয়েছে, একটা দামি ফ্ল্যাটে থাকে, বাড়িতে থাকে, সে পড়াশুনো করছে, কিন্তু আমি যে মুদির দোকানটা দিয়ে পাশ করছি, সেখানে একটা বাচ্চা মেয়ে, সে মানে 18 বছরও বয়স হয়নি, 10 বছরও বয়স হয়নি, সে সেখানে বাসন মাজছে, সেটা আমাদের দেখতে ভালো লাগে না। এই সমাজ বদলের স্বপ্ন নিয়ে তো আমাদের লড়াই, সমাজ বদলের স্বপ্ন নিয়ে শোষণহীন, শোষণমুক্ত সমাজ গড়ার জন্য তো আমরা রাস্তায় নামি। এরকম তো নয় যে একটা নির্বাচন এসে গেল মানে রে রব তুলে পাশে থাকতে হবে, বলতে হবে। তো আপামর সাধারণ সবার জন্য যাতে সেই শিক্ষা আমরা বামপন্থীদের সময় চালু হয়েছিল, সর্বজনীন শিক্ষা, সেইটার মধ্যে দিয়ে যাতে সমস্ত ছাত্রছাত্রীরা সেই পড়ার সুযোগ পায়, আমরা সেটাই করেছি, সেই কাজই আমরা করেছি। এই শ্রীরামপুর থেকে লঞ্চে করে ওপারে গেলে পানিহাটিতে অভয়ের মা ভোটে দাঁড়ালেন। যে আন্দোলন তোমরা
জনমানুষের সামনে তুলে ধরেছিলি, যে আন্দোলনের কারণে মানুষ আজকে অভয়া হবে, সারা বিশ্ব মানুষ আন্দোলনে নেমেছিলেন, রাত জাগা হয়েছিল, ওরকম একটা বিপ্লব তৈরি হয়েছিল, সেখানে অভয়ার মা ভোটে দাঁড়ালেন। এই ব্যাপারটাকে কীভাবে দেখছো? আর সে সঙ্গে প্রশ্ন হচ্ছে যে নারায়ণ ব্যানার্জির মতন সব তিনি দাবি করেছেন যে বামেদের প্রার্থী ওখান থেকে উইথড্র করে নেওয়া উচিত। এই দুটো প্রশ্ন তুমি কীভাবে দেখছো? দেখো, অভয়া আন্দোলন যেভাবে তৈরি হয়েছিল এবং সেই রাতে অভয়ার মৃত্যু, এটা আমাদের নেতৃত্বে তো বলবো না, অবশ্যই মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা, দেবাঞ্জনরা সামনের সারিতে দাঁড়িয়ে সেদিনকে গাড়ি আটকেছিল। সেইখানে দাঁড়িয়ে আপামোর সাধারণ মানুষ আমাদের সাথে সাথ দিয়েছিল। সেই গাড়ি আটকানো সেই রাত, সেই 14ই আগস্টের রাত, কালো মাথার ভিড়, এটা তো শুধু কলকাতা আরজি করের পাশে হয়েছে নয়, গোটা রাজ্য জুড়ে মানুষ রাস্তায় নেমে পড়েছিল। এখন তিনি একটা সন্তানহারা পিতা মাতা, অভয়ার বাবা মা, তারা অন্য কোন রাজনৈতিক দলে যাবেন এ ব্যাপারে বলার আমার কিচ্ছু নেই, কিন্তু তার অভয়া আন্দোলন মিথ্যে হয়ে যায় বা কলতানদার নাম উইথড্র করানো, এটার কোনো মানে হয় না। কারণ সেদিনকে অতগুলো মানুষ কলতানদাদের সবাইয়ের সাথে ছিল, আমাদের সবাইয়ের সাথে ছিল। সেইখানে দাঁড়িয়ে আমাদের সেই আন্দোলন, কলতানদা যে পানিহাটিতে লড়ছে, কলতানদার বিধানসভায় গিয়ে তোমরাও শুনতে পাবে বা তোমরাও কলতানদাকে প্রশ্ন করলে জানতে পারবে, প্রথম কাজ হবে অভয়া মৃত্যুর বিচার ফিরিয়ে আনা। যারা বিচার দেবে বলেছিল তারা কিন্তু এখনো বিচার দেয়নি। একটার পর একটা তথ্য প্রমাণ লোপাট এবং যে র্যাকেট চলেছে, থ্রেট কালচার চলেছে, সেই থ্রেট কালচারগুলোকে বন্ধ করা। আমরা এখনো পুরোটা পেরেছি বলবো না, কিন্তু তার জন্য লড়াই আন্দোলন চলছে। দেখতে পেয়েছো মেদিনীপুরের বিষাক্ত স্যালাইন, সেটা একটা এমন র্যাকেট বাহিনী চলছে, সেইটা প্রত্যেকটা সরকারি হাসপাতালেই প্রয়োগ করা হয়। সেইটার বিরুদ্ধে আমরা কথা বলেছি। সেই সময় দাঁড়িয়ে ছাত্র যুব আন্দোলন, ছাত্র যুবদের সাথে সাধারণ মানুষ ছিল। এখন কলতানদার নাম উইথড্র করার তো কোনো প্রশ্ন হয় না, কারণ অতগুলো কালো মাথা যারা আমাদের সাথে ছিল তাদের লড়াইটা মিথ্যে হয়ে যায়। তাদের লড়াইটা আমাদের আগামী দিনে সত্যি করতে হবে এবং তাদের সেই আন্দোলনটাকে সত্যি করেই আগামী দিনে অভয়া মৃত্যুর বিচার ছিনিয়ে নেওয়া আমাদের বিধানসভায় গিয়ে প্রধান কাজ হবে এবং সেই কাজ আমরা করে দেখাবো। এবং এতগুলো মানুষের লড়াই আন্দোলনকে আমরা মিথ্যে হতে দেব না, আর মিথ্যে না হতে দেওয়ার জন্যই কলতানদার লড়াই, কলতানদার আন্দোলন। পানিহাটি জিতবে কলতানদার সাথে এবং সাধারণ মানুষ তার সাথে আছে। শেষ কোয়েশ্চেন, তো তুমিও মিছিলে নামবে, সেটা হচ্ছে যে টেকনিক্যালি শ্রীরামপুর 77 বাদ দিলে বামেদের কোনোদিন মুঠোয় আসেনি, হয় কংগ্রেসে গেছে নাহলে তৃণমূল কংগ্রেসে গেছে। সেই লাল রং কি সত্যি, লাল আবিরের সম্ভব আকাশ ছেয়ে দেওয়া? দেখো, অসম্ভব বলে কিছুই হয় না, সবটাই সম্ভব। সম্ভব এই জন্য এতগুলো বছর যে দেখে আসনি, আমাদেরও একটা সময় ছিল, সেই সময় অনেক কিছু হয়েছে। এই এতগুলো সময় এত কিছু পালাবদলের মধ্যে দিয়েও একটা একটা করে হয়ে যাওয়া, একটা একটা করে তৈরি হওয়া, সেটাও কিন্তু আন্দোলনেরই ফসল। তুমি যদি দেখো এতগুলো রাজ্যে এত কিছু হচ্ছে না, এই পালাবদলের পরেও আমাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় ওয়ার্ডগুলো জিতেছে বামপন্থীরা, একটা করে হোক দুটো করে হোক, তা এত কিছুর মধ্যেই তো হয়েছে। দীর্ঘদিন দেখা গেছে সেখানে লড়াই আন্দোলন কিছু ছিল না, আমরা সেখানে প্রবেশ করতে পারিনি 11 সালের পর থেকে, এখন মানুষ পৌঁছচ্ছে। অসম্ভব বলে কিছুই হয় না। এই গোটা পৌরসভা নির্বাচনে, গতবারের যে পৌরসভা নির্বাচন, সেখানে আমরা দেখলাম যে সব জায়গায় সবুজ আবির ওড়ানো হলো, কিছু ক্ষেত্রে লুট অরাজকতা এগুলো তো চলেছে। আমি এগুলোর প্রশ্ন যদি বাদও দিই, তাহেরপুর পৌরসভা আমাদের দখলে এসেছিল। অসম্ভব বলে কিচ্ছু হয় না, সেই অসম্ভবের কে নত করেই সম্ভাবনাময় সূর্য এবারে শ্রীরামপুরে নিশ্চয়ই উদিত হবে। সাধারণ মানুষ বলছে, এটা মানুষের কথা, মানুষের রায় আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে দেবে। অসম্ভব বলে কিছুই হয় না, অবশ্যই সম্ভব হবে। শ্রীরামপুর সেই পথে হাঁটছে। তোমার এই আত্মবিশ্বাসের কারণে আমি শেষ সঙ্গে একটা প্রশ্ন জুড়ছি, সেটা হচ্ছে যে শূন্যতা এবার তাহলে কাটছে কনফার্ম? শূন্য বলে তো কিছু হয় না, শূন্যর এত কিছু কথা তোমরা তো বিভিন্ন রকমভাবে মিডিয়াতে বলো, অনেক কিছু আমাকেও প্রশ্ন করে। বিধানসভায় শূন্য বলেই ব্যালট পেপার চুরি করে খেতে হয়, ব্যালট পেপার জলে ভাসাতে হয়। বিধানসভা শূন্য বলেই তোমার বাড়ির মেয়ে, আমার বাড়ির মেয়ের কর্মসংস্থান হয় না, আপামর সাধারণ মানুষের বাড়ির ছেলেমেয়েটার কর্মসংস্থান হয় না। বিধানসভায় শূন্য বলেই অভয়া মৃত্যুর বিচার পাওয়া যায়নি,
বিধানসভা শূন্য বলেই সন্দেশখালি থেকে শুরু করে শাহজাহানদের যে র্যাকেট বাহিনী, সমস্ত যে স্বাস্থ্য ভবন থেকে শুরু করে আমাদের যে সরকারি হাসপাতালগুলো যে থ্রেড কালচার, সেই থ্রেড কালচার বন্ধ হয়নি। এবারে শূন্যের গেরো এই কারণেই কাটবে, সাধারণ মানুষ মাথা তুলে বাঁচার অধিকার ফিরে পাবে। শূন্যের গেরো এই জন্যই কাটবে, শূন্যের গেরো কাটবে এই জন্যই যে সাধারণ মানুষ তারা বাঁচার যে রসদ অনেক দিন ধরে খুঁজে যাচ্ছেন, সেই বাঁচার রসদ তারা এবারে খুঁজে ফিরে পাবে। এবং শূন্যের গেরো কাটবে বলেই সাধারণ মানুষের লড়াই মিথ্যে হবে না, সাধারণ মানুষ জিতবে। এটুকু। অসংখ্য ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।